এমবাপে ভার্সেস হালান্ড বর্তমান সময়ের দুজন উদীয়মান। এমবাপে তো উদীয়মান না, হালান্ডের ক্ষেত্রে কিছুটা আমরা বলতে পারি। এই দুই তারকার মুখোমুখি লড়াই দেখার জন্য গত রাতে আমরা অনেকেই সজাগ ছিলাম। এবং শুধু আমরা নয়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্রান্সের সমর্থকরা তো রয়েছেই, নরওয়ের সমর্থকরা তো রয়েছেই, এছাড়াও কোটি কোটি যারা ফুটবল প্রেমী তারা অপেক্ষা করছিলেন। কিন্তু না, ধুর, কিছুই হলো না। কারণ এদিন আমরা দেখতে পাই এমবাপে তো ঠিকই প্লেন ইলেভেনে ছিল শুরুতে, যেমন পুরো ম্যাচে তিনি খেলেছেন। তবে নরওয়ের কোচ কোনো এক অজানা কারণে এদিন তিনি হালান্ডকে মাঠে নামাননি, এবং হালান্ডকে যখন আমরা প্রথম একাদশে দেখতে পেলাম না, তখনই আমরা হতাশ হয়েছিলাম যে একটা লড়াই, একটা ধ্রুপদী লড়াই আমরা হয়তো বা দেখতে পারলাম না। যাই হোক, মূলত নরওয়ের কোচের এখানে ট্যাকটিক্স থাকতে পারে। তিনি হয়তো বা, সত্যি কথা বলতে, এই ফ্রান্সকে হারানোর মতো নরওয়ের সেই সামর্থ্য নেই। এটা সত্যি কথা। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি এমবাপে অ্যান্ড হাল্যান্ডের লড়াই, সেটা আমাদের মুগ্ধ করতো। বাট এই ফ্রান্সকে আটকানোর মতো ভাই সেই ক্ষমতা বা সেই ডিফেন্স নরওয়ের নাই অ্যাটলিস্ট। হয়তো বা এটা নরওয়ের কোচ বলেছিলেন। এজন্য তিনি তার প্রথম চয়েসের যে প্লেয়াররা রয়েছে, অর্থাৎ নরওয়ের বেস্ট ইলেভেনের যেসব প্লেয়ার রয়েছে তার মধ্যে হল্যান্ড সহ ৫-৬ জনকে তিনি রেস্টে রেখেছেন, পরবর্তী টুর্নামেন্টে যেসব ম্যাচগুলো রয়েছে নকআউট স্টেজে সেগুলার ক্ষেত্রে যেন তারা উজ্জীবিত থাকে। এটা হতে পারে। এটা আমি বলছি না যে নরওয়ের প্রথম একাদশে যারা যেসব প্লেয়াররা খেলে বা যেসব তারকারা খেলে তারা খেললেই ফ্রান্সকে হারাতো। ব্যাপারটা অত সহজ হতো না, অ্যান্ড সম্ভবও ছিল না টু বি অনেস্ট বলতে গেলে। ম্যাচের শুরুতে ম্যাচের শুরুতেই ৪৫-৪৬ সেকেন্ডেই তো নরওয়ে পিছিয়ে যাচ্ছিল। এমবাপে রাইট সাইড থেকে যেভাবে দৌড়ে বল নিয়ে শুট করলো ভাই, দেখার মতো। আমরা এমবাপে কিন্তু চিনি, বল পেলেই দৌড় দেই, আর সেই দৌড় দেখার মতো, কেউ আটকানোর মতো থাকে না। হ্যাঁ, সেটা ক্রসবারে লেগে ফেরত এসেছে। পরে আমরা দেখতে পেলাম যে গোলকির সামান্য একটু হাত লেগেছে বলে। তবে সেটা দুর্দান্ত অ্যাটাক ছিল, এবং একের পর এক অ্যাটাকে মনে হচ্ছিল যে নরওয়ের কিছু বুঝে ওঠার উপায় ছিল না। ম্যাচের ৭ম মিনিটে উসমান ডেম্বেলে তিনি এই বিশ্বকাপের পর দ্বিতীয় গোলটি করেন, এবং সেই গোলটি মেক করে দিয়েছিলেন এমবাপে। এবং কি অসাধারণভাবে তিনি আপনার প্রথম গোলটি ডি বক্সের মধ্যে নরওয়ের যারা ডিফেন্ডার রয়েছে, ৩ জন ডিফেন্ডার ছিল। তাদের সামনে বারবার মানে বল ড্রিবলিং করছিল, ওই করছিল, করতে ২ জন ডিফেন্ডারের মধ্য থেকে তিনি জায়গা নিয়ে ১ম এ মনে হচ্ছিল যে তিনি লেফট পা থেকেই শটটি নেবেন। কিন্তু তিনি হুট করেই রাইট পা থেকে শটটি নেন, এবং সেটি গোল হয়ে যায়। সম্ভবত আপনার যেহেতু সামনে ২-৩ জন ডিফেন্ডার ছিল নরওয়ের, নরওয়ের গোলকি হয়তোবা বলটি ওইভাবে ভালোভাবে দেখতেও পারেনি। তবে অসাধারণ গোল ছিল। ২০ মিনিটের মাথায় আবারও সেই কিলিয়ান এমবাপ্পের পাস, ওসমান ডেম্বেলে ডি বক্সের একটু বাইরে থেকে যে শটটি নেয়, এবার হচ্ছে বাম পায়। সেটা ভাই দৃষ্টিনন্দন গোল ছিল। এরকম গোল মানে ম্যাসমারাইজিং, মনোমুগ্ধকর। ঠিক আছে? এছাড়াও ২১ মিনিটে আবার নরওয়ের আ আ নরওয়ে গোল পায়। ফলে ২-১ এ আমাদের যে ম্যাচের পরিসংখ্যান সেটা ২-১ এ দাঁড়ায়। তখন মনে হচ্ছিল যে কি একটা অদ্ভুত, মানে এনজয়েবল ম্যাচ আমরা দেখতেছি। শুধু গোল হচ্ছে, অ্যাটাকিং হচ্ছে। বেশ মনোমুগ্ধকর ম্যাচ চলছিল। সেখানে ৩২ মিনিটে আবারও ওসমান ডেম্বেলে ম্যাজিক, এবং তিনি আবারও গোল পায়। এর ফলে মাত্র ৩২ মিনিটেই ওসমান ডেম্বেলে হ্যাটট্রিক পূরণ করেন, এবং এটি ছিল এই বিশ্বকাপের ৩য় হ্যাটট্রিক। মেসি হ্যাটট্রিক করেছে আপনারা জানেন, আর্জেন্টিনার। কানাডার ডেভিড হ্যাটট্রিক করেছে জানেন। আর গত রাতে আপনার ওসমান ডেম্বেলে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করলেন। ওসমান ডেম্বেলের আগের ২ ওয়ার্ল্ড কাপ কিন্তু ভালো ছিল না। হ্যাঁ, তিনি ব্যালন ডি'র জয়ী। কিন্তু আগের ২ ওয়ার্ল্ড কাপে তিনি গোল পাননি। এটা সত্যি কথা বলতে খুবই আশ্চর্যজনক পরিসংখ্যান। তিনি গোল পাননি। এছাড়া ফ্রান্সের কোনো মেজর টুর্নামেন্টে তার সেরকম কোনো গোল নেই। তবে এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ওসমান ডেম্বেলে ইরাকের সাথে ১ টি গোল করেছেন, এবং গত রাতে তো ৩ টি গোল করলেন। এখন তার গোলের সংখ্যা ৪, এমবাপ্পের গোলের সংখ্যা ৪। হ্যাঁ, এমবাপ্পে গতকাল আপনার গোল পায়নি। ঠিক আছে? বাট অ্যাসিস্ট করেছে ২ টা। এমবাপ্পে যে একদমও ব্যাড ডে গিয়েছে এরকমটা বলার সুযোগ নেই। এমবাপ্পে সেটা আমাদের বলতে দেয় না। একের পর মুহুর্মুহু আক্রমণ হয়েছে। সেখানে মনে হচ্ছিল যে আপনার ফ্রান্স সম্ভবত ৫-৬ টা গোল আরো দিতে পারত। তারা সুযোগ তৈরি করেছে। একের পর এক সুযোগ তৈরি করছিল ফ্রান্স। হ্যাঁ, ম্যাচের আপনার একদম শেষ মুহূর্তে এসে অ্যা ফ্রান্স আরো একটি গোল দেয়। এবার গোল দেয় ডাই। তিনিও একটি দুর্দান্ত গোল দেয় ইনজুরি টাইমে। এছাড়াও
আপনার নরওয়ে একটি গোলের সুযোগ পেনাল্টির সুযোগ পায় সেকেন্ড হাফে, তবে সেটা তারা মিস করে। তবে মূলত নরওয়ে এবং ফ্রান্সের মধ্যে যে ডিফারেন্স সেটা আমরা গতকাল বুঝেছি। অ্যান্ড নরওয়ের বেস্ট 11 খেললেও মূলত এই ফ্রান্সকে আটকানোর মতো সেই ক্ষমতা নাই। খুব কম টিমই রয়েছে এই ওয়ার্ল্ড কাপে। আদৌ আছে কিনা এই নিয়েও আমরা ডিবেট করতে পারি। তবে ১৯৯৮ সালের পর ফ্রান্স আবারও গ্রুপ পর্বে টানা ৩টি ম্যাচ জিতল। ১৯৯৮ সালে ফ্রান্স কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিল ব্রাজিলকে হারিয়ে। ২০২৬ সালে কি লোডিং নাকি? এরকম কিন্তু আমরা যদি পরিসংখ্যানে বিশ্বাস করি সেক্ষেত্রে কিন্তু আমরা আশা রাখতেই পারি। এছাড়াও ফ্রান্সের যে পারফরম্যান্স ভাই, ফ্রান্সকে আটকাবে কি? মানে খুবই রেয়ার চান্স যে ফ্রান্স আপনার এটলিস্ট সেমিফাইনাল ফাইনাল খেলবে না। খুবই মানে সেটা হবে খুবই বড় অঘটন। যদি তারা এর আগে টুর্নামেন্ট থেকে বাদ যায়। অ্যান্ড মূলত অনেকে বলছে যে নরওয়ের যে মাস্টার মাইন্ড কোচ তিনি মূলত এখানে ইচ্ছা করেই রানার্স আপই হইতে চেয়েছে। কারণ তিনি টুর্নামেন্টের নকআউট স্টেজের পরবর্তী ম্যাচগুলা নিয়ে ভেবেছেন, শখ কষেছেন। রানার্স আপ বলে কি হতো? রানার্স আপ বলে আপনার মূলত এই ব্রাজিলের সাথে কিন্তু আপনার যদি ব্রাজিল জাপানকে হারায় সেক্ষেত্রে ব্রাজিলের সাথে কিন্তু রাউন্ড অফ 16 দেখা হয়ে যেত নরওয়ের। অ্যান্ড আপনার এই যে এখন রানার্স আপ হয়েছে নরওয়ে, তাদের খেলা হবে আইভরি কোস্ট। হ্যাঁ, আইভরি কোস্ট তুলনামূলক একটু কম সহজ প্রতিপক্ষ। ঠিক আছে, বাট ব্রাজিলের সাথে তো তাদের দেখা হতোই। আবারও বলছি ব্রাজিলের জাপানকে হারাতে হবে, তারপর তো এগুলো হবে। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হলে তাদের পরবর্তী খেলা পড়তো জার্মানির সাথে, অর্থাৎ রাউন্ড অফ 32 কিন্তু জার্মানির সাথে পড়তো। ঠিক আছে? তো যাই হোক, আমার কাছে এটা কিন্তু বেশি ডিফারেন্স মনে হয় না। কারণ রাউন্ড অফ 32 তে আপনি জার্মানির সাথে খেলা পড়তো চ্যাম্পিয়ন হলে, আর আপনি চ্যাম্পিয়ন হন এখন রানার্স আপ হয়েছেন, সেখানে তো আপনার ব্রাজিলের সাথে খেলার সম্ভাবনাই বেশি রাউন্ড অফ 16 এ। সো এইসব দিয়ে আসলে হয় না। হ্যাঁ, এরপর আপনারা জার্মানির সাথে খেলা পড়তো, ওরা চ্যাম্পিয়ন হলে দেন ইংল্যান্ডের সাথে খেলা পড়তো, দেন আবার আর্জেন্টিনার সাথে খেলা পড়তো। ঠিক আছে, বাট সে পর্যন্ত তো যেতে হবে। মনে হয় না যে তারা ইচ্ছা করে হেরেছে। এখানে মনে হয় যে নরওয়ের কোচ তিনি আপনার বাস্তববাদী, প্র্যাগমেটিক। তিনি বুঝেছেন যে এই ফ্রান্স খেলাতে পারবো না, এই জন্য তিনি তার প্রথম সারির তারকাদের ছাড়াই মাঠে নেমেছেন। অ্যান্ড অ্যান্ড এমবাপ্পের মুখোমুখি লড়াই আমরা দেখতে বঞ্চিত হলাম। বাট তারপর ওসমান ডেম্বলে গতকাল যে জাদু দেখিয়েছে ভাই, এই ফ্রান্সের যে ফরোয়ার্ড, এ আটকানোর সামর্থ্য তো দেখি না। ওসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড দই সেরা সেরা টিম ফ্রান্সের। ঠিক আছে, আর এই কিলিয়ান এমবাপ্পে তো দুর্দান্ত ওয়ার্ল্ড কাপ বুঝাচ্ছে। তিনি 18 সালে প্রথমবার ওয়ার্ল্ড কাপে এসেই বিশ্বকাপের স্বাদ পেলেন, 22 সালে রানার্স আপ হলেন, আবার 26-এ কি হয় বুঝতেছি না। মানে তারই কপাল মনে হচ্ছে কি মেজর টুর্নামেন্টে ফ্রান্সের হয়ে লাক তিনি নিয়ে এসেছেন। ঠিক আছে, ফ্রান্সের হচ্ছে লাকি চাপ তিনি। তো এখন ফ্রান্সের সাথে খেলা পড়বে হচ্ছে আপনার কোন এক গ্রুপের তৃতীয় হয়েছে এরকম কোন দলের। মনে হয় না যে ফ্রান্সকে তারা আটকাতে পারবে। ফ্রান্সের জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, হালান্ডকে আমরা দেখছিলাম তিনি কোচের পিছনে বসে হাসছে, মানে মুখগুলো দেখছিলাম, মানে তিনি খুব মজা নিচ্ছেন এই ম্যাচটির। যাই হোক, এই ম্যাচে এমবাপে গোল পায়নি, তারপরও তিনি 2টা গোল অ্যাসিস্ট করেছেন। থেকে বোঝা যায় যে কিলিয়ান এমবাপে সে দলের জন্যই খেলে, সে শুধু নিজের গোল করার জন্য খেলে না, যেটাই ফ্রান্সের সবচেয়ে বড় বড় পাওয়া।